সানজিদা শেখ বলল। তার কথার রেশ ধরে চৈতির সুর টেনে বলল, সেই টাকা দিয়ে না হয় আমাদের জিজুকে একটা নতুন রিক্সা কিনে দিব, কি বলো আম্মু? চৈতির কথা শুনে কটমট করে তাকালো ঐশী। তা দেখে ভুবন ফুলানো হাসি হাসলো চৈতি, যা দেখে রাগটা দ্বিগুণ চওড়া হয়ে উঠল। মায়ের জন্য কিছু বলতে পারে না এখন। মাকে ইমপ্রেস করতে গিয়ে নিজেই ফেঁসে গেল। মনে পড়লো পাউরুটি বাসায় বানানো হয় না, দোকান থেকেই আনা হয়। এরই মধ্যে তিহান এসে ঐশীর মাথায় একটা চাটি দিয়ে বলল, কি হয়েছে বুড়ি, মুখটা এমন ফুলিয়ে রাখছিস কেন? ভাইকে দেখে যেন ভরসা পেল। এই ভাইয়াটা একটু বেশি ভালো যেন ঐশীর কাছে। আগে যখন বাড়িতে থাকতো আম্মুর বকাঝকা থেকে কতবার বাঁচিয়ে নিয়েছে। সকল দুষ্টুমি বিনা বাক্যে মেনে নেয় তার ভাই। এজন্যই তার কাছে সবার থেকে সেরা হচ্ছে তার ভাই। ভাইরা তো এমনই হয়, সকল বিপদে বোনদের ঢাল হয়ে পাশে দাঁড়ায়। জানিস ভাইয়া, চৈতিপু আর আম্মু মিলে আমাকে নাকি রিক্সাওয়ালার সাথে বিয়ে দেবে। আমি ফেল করলে নাকি আমার আর পড়াবে না, সেই টাকা দিয়ে আমার জামাইকে নাকি রিক্সা কিনে দেবে, চৈতি আপু বলে। মুখ গোমরা করে বিচার দিল ভাইয়ের কাছে। এদের কথা শুনে হো হো করে হেসে দিল তিহান। তুমি হাসছো ভাইয়া, তুমিও ওদের দলে চলে গেলা। আমাকে আর কেউ ভালোবাসে না, থাকবো না এই বাড়িতে। বলতে বলতে চেয়ার থেকে উঠে দাঁড়ালো ঐশী। তিহান হাসি থামিয়ে বলল, এরে পাগলি, ওরা বললেই হলো নাকি? তোকে রিস্কাওয়ালার কাছে কেন বিয়ে দেবে? তোকে তো ডাক্তার ছেলের কাছে বিয়ে দেব। এবার খুশি হোস বোন আমার, একটু হাস। তুমিও আমার সাথে মজা নিচ্ছ ভাইয়া? আরে বোকা, তুই কি ফেল করা স্টুডেন্ট নাকি? তুই ফেল করলে কেন করবি? ভালোভাবে লেখাপড়া করে দেখিয়ে দিবি ওদের তোর রেজাল্ট। আর কে বললো তোকে আর পড়াশোনা করতে হবে না? তোদের এই ভাই থাকতে তোদের কোনো চিন্তা নেই বোন। এজন্যই আমি তোকে এত ভালোবাসি ভাইয়া। বলেই জড়িয়ে ধরল ঐশী। তুমি চৈতিপুকে তো কিছু বললে না ভাইয়া? মুখ ফুলিয়ে বলল। তিহান মেকি রাগ নিয়ে চৈতি বলল, তোর এত বড় সাহস চৈতি, আমার বোনকে এই কথা বলিস? এত বড় সাহস তোর? একদম মেরে হাড্ডি গুঁড়ো করে দিব তোর। তোর তো একটাই বোন, আমি তো আর কেউ না। চৈতি অভিমান করে বলল। তিহান দুই হাত দুই বোনকে জড়িয়ে ধরে বলল, তোরা দুই বোনই তো আমার কলিজা পাগলি, তোরা দুইজনই আমার কাছে সমান। তিন ভাই বোনে একসাথে হেসে উঠল। এদের ভাই বোনের খুনছুটি দুষ্টু মিষ্টি ভালোবাসা দেখে চোখ জুড়িয়ে গেল সানজিদা শেখের। তিনি এসে তিন সন্তানের কপালে ঠোঁট ছুঁয়ে দিল আর বলল, সারা জীবন এইভাবে মিলেমিশে থাকিস তোরা। আল্লাহ যেন তোদের সারা জীবন হাসি খুশি রাখে, কোনো ঝড় যেন না আসে। ওরাও মাকে জড়িয়ে ধরে চুমু খেলো। তারপর বেরিয়ে পড়লো তিনজন একসাথে। তিহান যাবে বন্ধুদের সাথে দেখা করতে, তারও ছুটি প্রায় শেষ। চৈতি তার ভার্সিটিতে চলে গেল। এদিকে মিতুর জন্য অপেক্ষা করতে লাগলো ঐশী। এই মেয়েটা এখনো আসছে না কেন? বিরক্তি নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো ঐশী। অবশেষে 10 মিনিট পরে আসলো মিতু। কিরে, এত দেরি করলি কেন আজ? ভ্রু কুচকে প্রশ্ন করলো ঐশী। সরি यार। আরে রাখ তোর ফর্মালিটি, আগে বল লেট কেন হলো? দেখছিস কতক্ষণ দাঁড়িয়ে আছি, আমার পা ব্যথা হয়ে গেছে। ঐশী ঝাড়ি দিয়ে বলল, আরে বোন, গাড়ি পাইনি, আমি হেঁটে হেঁটে আসছি, তাই তো লেট হলো। আমার কি দোষ বল? মলিন মুখে বলল মিতু। যাই হোক, দেরি যখন করছিস এখন রিক্সা ডাক তাড়াতাড়ি, আর ভাড়াটা কিন্তু আজ তুই দিবি, লেট করছিস এটাই তোর শাস্তি। বাঁকা হেসে বলল ঐশী। মিতু মুখ বাঁকিয়ে বলল, ভাড়াটা আজ আমাকে দিতে হবে, সেটা সোজাসুজি বললেই পারতি। পা ব্যথা করছে, অজুহাত দিচ্ছিস কেন? হয়েছে বুঝেছিস যখন, আর কথা বলিস না, চল, না হয় কিন্তু দেরি হয়ে যাবে। আচ্ছা চল। বলেই দুজন চলে গেল কলেজে। কোলাহল, মানুষজন, যান্ত্রিক আওয়াজে ভরপুর শহরের রাস্তা। রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে ঐশী। কোচিং শেষ করে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে গ্যাঞ্জাম পার্টির জন্য। পেছন থেকে অপরিচিত কণ্ঠ শুনতে পেল। বিরক্তি নিয়ে কপাল কুঁচকে তাকালো। একটা ছেলে দাঁড়িয়ে আছে, মুখে অমায়িক হাসি। হেই, আমি আলভি। তো ঐশীর এমন জবাবে ছেলেটা ভড়কে গেল।
মুখে একটু হাসি টেনে বলল, আমি তোমাদের সাথেই কোচিংয়ে ভর্তি হয়েছি, তাই ভাবলাম পরিচিত হই। তুমি ঐশী, রাইট? হাতের একটা নোট দেখিয়ে দিয়ে বলল, এটা তোমার তোমার বেঞ্চে পেলাম। নোটটা দেখে খুশি হয়ে গেল ঐশী। এক ঝলক হাসি নিজের অজান্তেই ফুটে উঠল। মুখে হাসি রেখেই বলল, ধন্যবাদ, আমার নোটটা আজকে খুব দরকার ছিল, ভুল করে ফেলে রেখে আসছি। আলভি নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল। চোখে মুখে হাজারো মুগ্ধতা দেখা গেল। আনমনে বলে উঠল, তোমার হাসির মাঝে পৃথিবীর সকল সৌন্দর্য দেখা যায়। এভাবে সবসময় হাসলেই পারো। আলভির এমন কথায় ভড়কে গেল ঐশী। মুখটা গম্ভীর করে বলল, সরি, কিছু বললেন? আলভি থতমত খেয়ে গেল। মুখ ফসকে বলেছে কথাটা। পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, না মানে এমনি কথার কথা ছিল, ও কিছু না। আজ আমি আসি, একটু তাড়া আছে, বাই। বাই বলে ছেলেটা আর এক মুহূর্ত দেরি করলো না, হনহন করে চলে গেল। ঐশী ছেলেটার যাওয়ার দিকে বোকার মতো চেয়ে রইল। কি হচ্ছে সবটা যেন ওর মাথার উপর দিয়ে গেল। এত কিছু না ভেবে নোটটা ব্যাগে ভরে নিতে যাবে, তখনই নোটের ভেতর থেকে একটা চিরকুট পড়ল নিচে। চিরকুটটা হাতে নিয়ে দেখলো কিছু লেখা আছে। প্রিয় ঐশী, তুমি আসলে একরাশ মায়া অধিকারিণী। তোমার ঝলমেলা হাসিটা আমার দেখা সেরা সৌন্দর্য। জানি না তোমাকে কেন এতটা ভালো লাগে। তোমার খিলখিলি হাসি, মায়া ভরা চোখের মাঝে আমি নিজেকে হারিয়ে ফেলেছি। বলতে পারো প্রথম দেখাতেই ক্রাশ। নিজের এসব অনুভূতি নিয়ে আমি নিজে কনফিউজড, তবে কথাগুলো তোমাকে না জানিয়ে পারলাম না। আলভি। ঐশী প্রচুর বিরক্ত হলো লেখাটা পড়ে। আবারও কষ্ট হচ্ছে। এই মুহূর্তে রাফিনকে তার খুব মনে পড়ছে। সাথে সাথে বুকটা হু হু করে কেঁদে উঠল। মানুষটার সাথে কতদিন কথা হয় না, দেখতেও পায় না। কতদিন দেখা হয়নি সে হাসি মুখটা। ওই হাসি মুখটা শ্যাম সুন্দর পুরুষটিকে দেখার তৃষ্ণা যে বড্ড বেশি। তার কি আর সময় আছে আমার জন্য? সে তো তার জীবন নিয়ে ভীষণ ব্যস্ত, আমাকে কেন সময় দেবে? তার সবটা জুড়ে তো অন্য কেউ। এসব ভাবতে ভাবতে অবাধ্য চোখ দিয়ে দু ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। সাথে সাথে মুছে ফেললো কেউ দেখার আগে। মনে মনে প্রতিজ্ঞা করলো আর কাঁদবে না, মোটেও কাঁদবে না ওই লোকটার জন্য। কেন সে কাঁদবে? যে মানুষটা পুরোটা জুড়ে অন্য কারো বসবাস, সেখানে তো আমার কান্না বেমানান। মুখে এসব বললেও মনকে আর এসব কথা মানে? অবাধ্য মন তো নিজের খেয়ে অন্যের জন্য কাঁদে। আসলে মানুষ খুবই অদ্ভুত। আমাদের যারা গুরুত্ব দেয়, ভালোবাসে, তাদেরকে আমরা গুরুত্ব দেই না। আমরা তাদেরকে গুরুত্ব দেই, সবটা দিয়ে ভালোবাসতে চাই নিষিদ্ধ মানুষকে। ঐশীর কাছে এই মুহূর্তে এমনটাই মনে হয়। সে তো তার রাফিন ভাইকে ভালোবাসে, কই সে তো তাকে ইগনোর করে। হয়তো তার কখনো মনেও পড়ে না আমার কথা। নিজের ভাবনার এতটাই মগ্ন, সামনে একজোড়া চোখ তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আছে, সেই দিকে কোনো হোশ নেই এই অবুঝ কিশোরীর। সে তো আপন ভাবনায় বিভোর। এরই মধ্যে একটা বাইক এসে ঐশীকে পেছন থেকে ধাক্কা দিল। আকস্মিক এমন ধাক্কায় টাল সামলাতে না পেরে রাস্তার পাশে পড়ে গেল। পায়ে চোট লেগেছে। মৃদু চিৎকার করে পেছনে ঘুরতেই ভূত দেখার মতো চমকে উঠল। বেমালুম ভুলে গেছে পায়ের ব্যথার কথা। এই সময় এই জায়গায় এই মানুষটাকে মোটেও আশা করেনি ঐশী। নিজের স্বপ্ন বা দেখার ভুল ভেবে বলে উঠল, আপনি কি আমার দিনের বেলারও স্বপ্নে আসবেন রাফিন ভাই? আমি আপনাকে যত ভুলতে চাই তত বেশি আপনাকে মনে পড়ে রাফিন ভাই। আমার কিশোরী মনে যে উথাল পাথাল ঢেউ বয়ে যায় প্রতিনিয়ত আপনাকে ভেবে। আপনার তো কিছু যায় আসে না তাতে। আপনি জানেন কি, আমি প্রতি মুহূর্তে আপনার ভালোবাসার এমন প্রিয় অসুখে ভুগছি। দিন দিন যে আমি আপনাতেই আক্রান্ত হচ্ছি। এই যে দেখুন, দিনের বেলায়ও আপনাকে স্বপ্নে দেখি, আপনার অস্তিত্ব আমার আশেপাশে অনুভব করি। শুধু আপনাকে বোঝাতে পারবো না আমি, আর না আপনি কখনো বুঝতে চাইছেন। এত আবেগ মাখা মোহনীয় কণ্ঠ শুনে কি আর রাগ করে থাকতে পারে প্রেমিক পুরুষটি? হয়তো অন্য কেউ পারে, কিন্তু রাফিন পারেনি। তার সব রাগ হাওয়ায় উড়ে গেছে তার প্রেয়সীর কণ্ঠ শুনে, তার মায়াবী মুখটা দেখে। ঘোর লাগা দৃষ্টিতে অপলক নয়নে তাকিয়ে রইল।
এই মুখটার মধ্যে বোধহয় সমস্ত মায়া আল্লাহ নিজ হাতে দিয়ে দিয়েছে। এই মুখটা দেখার জন্যই তো পরীক্ষা শেষ হতেই ছুটে চলে এসেছে। সমস্ত ক্লান্তি শেষ হয়ে গেছে মুহূর্তেই। এই মেয়েটাই যে তার মানসিক শান্তি, তা হাড়ে হাড়ে টের পেয়েছে রাফিন। যখন ঐশী আলভির সাথে কথা বলছিল ঠিক তখনই রাফি ঢাকা থেকে আসছে, আর মায়াবিনীর মুখটা দেখার জন্য ছুটে আসছে ঢাকা থেকে বরিশাল। বাড়িতেও যায়নি তার মায়াবিনীকে আগে দেখবে বলে। একটু দেখার চোখের পিপাসা মিটবে বলেই তো এত কষ্ট করে বাইক চালিয়ে এত দূর আসা। রাফিন জানে এখন ঐশীকে কোচিংয়ে পাবে, তাই তো সবার আগে এখানে আসছে। যখনই বাইক থামিয়ে কোচিংয়ের কাছে আসছে তখনই চোখ দুটো আটকে গেল সামনের দৃশ্যটা দেখে। বুকের ভেতর ধক করে উঠল। না চাইতেও বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। তার মায়াবিনী অন্য কারো সাথে কথা বলে, ভাবতেই রাগ হচ্ছে খুব। কোনো প্রেমিক পুরুষই তো চায় না তার প্রেয়সী অন্য কারো সাথে কথা বলুক। না চাইতেও হাজার চিন্তা মাথা চাপা দিল। যদিও জানে তার মায়াবিনী শুধুমাত্র তার, তবুও প্রেমিক মন অল্পতেই রাজ্যের ভাবনা এসে যায়। শুধুমাত্র তাকে হারানোর ভয় হয়। রাগ, অভিমান, কষ্ট মিশ্র অনুভূতি হলো রাফিনের। তাই তো এতক্ষণ অগ্নি দৃষ্টিতে তাকিয়েছিল। যখন দেখলো তার মায়াবিনী রাজ্যের ভাবনায় মগ্ন, আশেপাশের খেয়ালই নেই, কোনো এক চিরকুট করে কান্না করে, তখনই রাগটা তীর তীর করে ভেড়ে গেল। তাই তো বাইক দিয়ে ধাক্কা দিল। যখনই তার মায়াবিনী মুখে তার জন্য ভালোবাসার কথা শুনল, তার চোখ নিচের জন্য ভালোবাসা দেখল। শুনতে পেল প্রিয় মানুষটার আক্ষেপ। এক রাস মুগ্ধতা এনে দিল মনে। এতক্ষণের সব রাগ, অভিমান এই একটু কথাই যেন শেষ হয়ে গেল। সমস্ত শান্তি যেন এই মেয়েটা, তার কিশোর বয়সের ভালোবাসা। যে বয়সে হাজার মেয়েকে ইমপ্রেস করার কথা, সেই বয়সে এই মেয়েটাতে আটকে গেল চোখ। মানসিক শান্তির জন্য টাকা পয়সা, বাড়ি গাড়ির প্রয়োজন হয় না। দিন শেষে নির্দিষ্ট একটা ভালোবাসার মানুষ থাকলেই তাতেই মানসিক শান্তি মিলে। যে মানুষটা একান্তই নিজের। মনে মনে বলল, আর কষ্ট দেওয়া যাবে না। খুব শীঘ্রই আমি আমার মনের কথা বলে দিব মায়াবী পরি। আমার এতদিনের জমানো সমস্ত অনুভূতি যে শুধু তোমাকে নিয়ে। কে বলছে আমি বুঝতে পারবো না? স্বাভাবিকভাবেই বলল রাফিন। হঠাৎ এমন কথায় ঘাবড়ে যায় ঐশী। চমকে গিয়ে আশেপাশে তাকালো, বোঝার চেষ্টা করছে এটা সত্যি না তার কোনো ভুল। ঐশীকে এমন অস্থির হতে দেখে হালকা করে কাঁধে হাত রাখলো রাফিন। খুব স্বাভাবিকভাবেই বলল, আমি তোমার কোনো স্বপ্ন বা কল্পনাতে আসিনি। দেখো আমি বাস্তবে তোমার সামনেই দাঁড়িয়ে আছি। ঐশী বুঝতে পারলো এটা সত্যি তার রাফিন ভাই দাঁড়িয়ে আছে। হঠাৎ এক রাশ লজ্জা এসে ভিড় জমালো তার মুখশ্রীতে। একটু আগের কথা ভেবেই লজ্জায় লাল হয়ে গেল ঐশী। ছি, রাফিন ভাই কি ভাবলো আমি সারাদিন তার কথা ভাবি? এখন মুখ দেখানোই তো দায়। মনে হয় এখনই মাটির ভেতরে ঢুকে যাই। এই লোকটা এখানে কেন? দেখে তো মনে হচ্ছে মাত্রই আসছে ঢাকা থেকে। কাঁধে ব্যাগ, মুখটা কেমন শুকিয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে ক্লান্ত। কথা ঘোরাতে ঐশী বলে উঠল, আপনি কখন আসলেন রাফিন ভাই? আপনি কি চোখে দেখেন না? আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন যে। এত বড় রোডেও আপনার জায়গা হয় না বুঝি? চোখ কি আলমারিতে রেখে আসছেন? ওনার কোনো ভাবান্তর নেই। মনে হচ্ছে কোনো কথাই কানে যাচ্ছে না। আমি আবার বলে উঠলাম, রাফিন ভাই কি দেখছেন? তোমাকে। ওনার সোজা সাপটা উত্তর। সরি, কিছু বললেন? উনি চমকে উঠল, আমতা আমতা করে বলল, না মানে মাত্রই আসলাম, তোমাকে এখানে দেখেই বাইক থামালাম। না আসলে তো দেখতামই না। কারো লাভ লেটার রাস্তায় বসে পড়ে, চোখের জল নাকের জল এক করে কান্না করতে পারে কেউ? শেষের কথাগুলো ব্যঙ্গ করে বলল রাফিন। দেখুন, আমি মোটেও কান্না করিনি। আমার মাথা ব্যথা করে, তাই চোখ দিয়ে পানি পড়ছে। ইনিয়ে বিনিয়ে বলল ঐশী। আর এক মিনিট, তাইলে এতক্ষণ এখানেই ছিলেন? লুকিয়ে লুকিয়ে মানুষের লাভ লেটার দেখেন? হ্যাঁ, তাতে আপনার কি? আমি আলভির সাথেই প্রেম করব, আমার বয়ফ্রেন্ড, বুঝলেন? সুন্দর তাই না? বলেই শয়তানি হাসি দিল ঐশী। উনি হঠাৎ গম্ভীর হয়ে বলল, ঐশী, আমি এখন অনেক টায়ার্ড।
মাত্রই আসছি ঢাকা থেকে, বাসাতেও যাইনি। আমার রেস্ট প্রয়োজন, বাসায় যাব আমি এখনই। তোমার নন স্টপ বকবক বন্ধ করে বাইকে ওঠো। আমি আপনার সাথে যাব না। মিতু আসলে দুজন একসাথে যাব। আপনি যান। আপনাকে কে না করছে? নিশ্চয়ই আগে আপনার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসছেন, এজন্য তো বাসায় না গিয়ে এখানে আগে আসছেন। বলেই মুখ বাঁকালো ঐশী। তোমাকে আমি যা বলছি তাই করো ঐশী, আমাকে রাগিও না, তাহলে কিন্তু তোমার অবস্থা খারাপ হবে বলে দিলাম। আর মিতু বাসায় গেছে, আমি যেতে বলছি। উনি দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল।